নমস্কার বাঙালি। কিছু লৌকিক ও কিছু অলৌকিক গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। সবাইকে শুভ বিজয়া। জানি অনেকটাই লেট হয়ে গেল, তবুও সবাই আমার ভালোবাসা নিও। আজ তোমাদের জন্য 12:30টার রক্তিমপুর এক্সপ্রেস গল্প পাঠে আমি রাজ ও গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের এপিসোড। রাত 12:30টার রক্তিমপুর এক্সপ্রেস। রক্তিমপুর থেকে ট্রেনটা সবেমাত্র ছাড়ল। ঘড়ির কাঁটায় সেই মুহূর্তে রাত 12:30। বিধান ফিরছিল তার ছেলেবেলাকার বন্ধু দীপেশ প্রামাণিকের বউবাদ থেকে। থেকে যাওয়ার কথা ছিল ঠিকই, তবে দীপেশের এই কথা বলাতে বিধান তাকে বলেছিল, ভাই 3 দিনের ছুটি নিয়ে এসেছি, এরপর যদি আর একটা দিনও বেশি ছুটি হয়ে যায় না রে, বস খেয়ে ফেলবে ভাই আমাকে। রেহাই দে ভাই, আজ দিনটা রেহাই দে, আবার পরে আসবো। ট্রেনের যে বগিতে বিধান উঠেছিল তার বেশিরভাগটাই প্রায় ফাঁকা। এই রুটের ট্রেনগুলো রাতের বেলা বেশিরভাগ ফাঁকাই হয়। ট্রেন ফাঁকা বলে সিট পেতে কোনো অসুবিধাই হলো না বিধানের। জানালার ধার দেখে একটা সিট বেছে নিয়ে সবেমাত্র হেডফোনটা কানে দিতে যাবে, ঠিক সেই সময় একজন খ্যারখ্যারে বয়স্ক গলায় ঠিক বিধানের পেছন থেকে কাঁধে হাত রেখে বলে উঠল, কি বাবু, কলকাতায় যাচ্ছেন? চমকে উঠে বিধান পেছনের দিকে তাকালো। লোকটা যে কখন ট্রেনে উঠে ওর পেছনে বসেছিল বিধান টেরও পায়নি। ওঠার সময় তো চোখে পড়লো না বিধানের। বিধান একটু থমকে গিয়ে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ। কথাটা শুনে লোকটা প্রায় খক খক করে হাসতে হাসতে এসে বসলো বিধানের সামনে। বলল, বাবা, সে কখন থেকে অপেক্ষা করছি, কেউ আমার সাথে কথাই বলছিল না। যাক, তোমাকে পেয়েছি বাবু। এইবার গল্প করতে করতে কলকাতায় যাওয়া যাবে খনি। এতে বিধান খানিকটা বিরক্তই হলো। একেই ভেবেছিল যে সম্পূর্ণ বগি খালি, গান শুনতে শুনতে আবহাওয়াটাকে অনুভব করতে করতে কলকাতায় ফিরবে। সারাদিনের ক্লান্তিতে আর কারুর সাথেই কথা বলতে ভালো লাগছিল না তার। তবে কে জানতো, অচেনা রাতে বিধানের সঙ্গী হবে এক অচেনা বয়স্ক ব্যক্তি। তা বাবু, নাম কি আপনার? কোনো অনুষ্ঠান থেকে ফিরছিলেন নাকি? আমার নাম বিধান মল্লিক, ভবানীপুরে বাড়ি। বন্ধুর বিয়েতে এসেছিলাম, বাড়ি না ফিরলেই নয়, তাই আর কি শেষ ট্রেন ধরে বাড়ি ফিরছি। তা ভালো, তা ভালো। তা আপনাকে কেউ বলেনি এই স্টেশনে রাতে করে কেউ আসে না? কথাটা শোনা মাত্রই বিধানের শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। ট্রেনের জানালার পাগলাটে হাওয়ায় কথাটায় যেন আরো রোমাঞ্চ অনুভূতি এনে দিল। খানিক গলা ঠিক করে বলল, মানে হ্যাঁ, বলেছিল অনেকেই। তবে দেখুন, ভূতের ভয়ে তো আর বসে থাকা যায় না। কালকে যদি অফিস জয়েন না করতে পারি, বসকে কি বলবো আমি, যে আমি ভূতের ভয়ে আসতে পারিনি? আর সেই শুনে বস আমাকে প্রমোশনও করিয়ে দেবে। তা ঠিক, তা ঠিক। আসলে আশেপাশের লোকে এই স্টেশনটাকে ঘিরে এত গুজব রটিয়েছে। ব্যাপারটা কি বলুন তো, এই রাতের বেলা করে কেন সবাই ভয় পায় এখানে আসতে? কথাটা শুনে লোকটা পা থেকে তার এক জোড়া হাওয়াই চপ্পলটা খুলে সিটে পা উঠিয়ে বসলো। বলল, শুনবেন নাকি বাবু? হ্যাঁ বলুন, এমনিও তো কলকাতা আসতে ঢের দেরি। যাও বা, ঘুমটা এসেছিল, তাও কেটে গেল। বলুন।
লোকটা গল্প বলা শুরু করলো। বেশি না, এই 20 বছর আগের ঘটনা। রক্তিমপুর থেকে প্রত্যেক দিন এক ফেরিওয়ালা স্টেশনে ঝালমুড়ি বিক্রি করত। নাম ছিল কেসারি ভগত। ওর পরিবার থাকতো কলকাতার সন্তোষপুর এলাকায়। কাজের ক্ষেত্রে রক্তিমপুরেই থাকতো। রক্তিমপুর থেকে কলকাতা থেকে রক্তিমপুর ট্রেনগুলিতে ঝালমুড়ি বিক্রি করতো লোকটা। হঠাৎ একদিন সকালবেলা রক্তিমপুর স্টেশনে শোরগোল পড়ে যায়। ঝালমুড়িওয়ালার গলা কাটা দেহ পাওয়া যায় স্টেশনের সামনে। পরে খবর পাওয়া গিয়েছিল নিজের সমস্ত জমানো টাকা নিয়ে ওই দিন বাড়ি ফিরছিল লোকটা, কিন্তু কয়েকজন ধরে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে বেঁধে রেখে যায় ওই স্টেশনে। তারপরের দৃশ্যটা পরের দিন সম্পূর্ণ রক্তিমবাসী দেখেছিল। ঘটনাটা শুনে বিধান কেমন যেন একটু নড়ে চড়ে বসলো। বলল, তা পরে এর কোনো বিহিত হয়নি? বিহিত? হাসালেন বাবু। এইসব ফেরিওয়ালা, চাওয়ালা, এই যারা মুটে বয়, এইসব যারা কাজকর্ম করে, তারা মরলে কারই বা কি আসে যায় বাবু। তাদের জীবনের দাম ওই রাস্তার কুকুর ছাগলের মতন। ওই ঘটনার পর থেকে অনেকে বলতো যে রাতে করে ওই নাকি ফেরিওয়ালাটার ডাক শোনা যায়। তা আপনি কখনো শুনেছেন? কথাটার কোনো উত্তর দিল না লোকটা, উল্টে বলল, আচ্ছা, আপনি তো কলকাতাতেই যাচ্ছেন, আপনি আমার একটা সাহায্য করবেন বাবু? কথাটার জন্য বিধান যেন একদমই তৈরি ছিল না। আমি আমি কি সাহায্য করব? লোকটার হাতের ব্যাগ থেকে একখানা ছোট্ট ব্যাগ বের করে একটা ছোট্ট চিরকুট দিয়ে বিধানকে বলল, এই ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, আর এই চিরকুটের মধ্যে না একটা ঠিকানা আছে। আপনি এই ঠিকানায় গিয়ে টাকাগুলো একটু পৌঁছে দিতে পারবেন? চিন্তা নেই, কোনো খারাপ কাজ নয় বাবু। আসলে আমি তো বাড়ি যেতে পারবো না, আমার আমার অনেক কাজ, আর আমার স্ত্রীর প্রচন্ড শরীর খারাপ বাবু। আর এই টাকাগুলো না পেলে না ও বাঁচবে না বাবু। একটু দয়া করুন বাবু। না না, আমি কি করে যাব? না 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 না, আমি এসব দিতে পারবো না। এই কথা বলায় লোকটা আরো জোরাজুরি করতে শুরু করলো। জোরাজুরি করায় বিধান তখন কিছুটা ভেবে বলল, আচ্ছা বুঝলাম, আমি না হয় দিয়ে আসবো। তবে তবে আপনিও তো দিয়ে আসতে পারেন। কথাটা শুনে লোকটার মুখে কেমন যেন একটা উদাসীন ভাব দেখা গেল। জানালার দিকে তাকিয়ে বলল, বাবু, আমি যতদিন যাব হয়তো বড্ড দেরি হয়ে যাবে। সে অনেক বড় কথা বাবু, আপনি একটু দয়া করুন। কথাটা শোনার পর বিধানও খানিক দোনমনো করছিল। তবে লোকটার অমন করুর মুখ, আর যেখানে একজন মানুষের জীবন মৃত্যুর ব্যাপার, সেখানে তার মন আর না করতে চাইল না। বলল, আচ্ছা ঠিক আছে, দিন। ঠিকানাটা লেখা আছে তো? হ্যাঁ বাবু, সব লেখা আছে। শুধু গিয়ে বলবেন গুড্ডুর বাবা পাঠিয়েছে, দেখবেন ও সব বুঝে যাবে। হাওয়ার গতিতে পেরোতে শুরু করলো স্টেশনের পর স্টেশন। হাওয়া ছিঁড়ে ট্রেন এমন ভাবে এগোচ্ছে যেন তার বড্ড তাড়া, তাকে যেন খুব তাড়াতাড়ি কোথাও পৌঁছাতে হবে। ট্রেন যখন কলকাতা স্টেশনে এসে পৌঁছলো তখন ভোর 4:30। লোকটার সাথে কথা বলতে বলতে কখন যে বিধান ঘুমিয়ে পড়েছিল তা বিধানের সত্যি খেয়াল ছিল না। চোখ খুলল ট্রেনের ব্রেক ধরার ক্যাচ ক্যাচ শব্দে।
দেখলো ট্রেন তখন সবেমাত্র কলকাতা স্টেশনে ঢুকেছে। নিজের পিঠ ব্যাগটা জড়িয়ে বসেছিল বিধান। ঘুমটা খানিক কাটতেই মনে পড়ল আগের দিন রাতে ওই লোকটার কথা। সারা রাত এত কথা বলল, তবে লোকটার যে নাম জিজ্ঞাসা করা হলো না। আর কোথায় বা নামলো লোকটা? এতগুলো টাকা বিধানকে দিয়ে যাবার সময় একবার বলেও গেল না লোকটা। বাবা, এত বিশ্বাস! একবার ব্যাগটা খুলে লোকটার দেওয়া ব্যাগটা বের করলো বিধান। ঠিকানাটা দেখলো। বিধানের অফিস থেকে খুব একটা দূর নয়। অফিস থেকে ফেরার পথে টাকাটি দিয়ে আসা যাবে এই ভেবে আবারও ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলো বিধান ওই ব্যাগটি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হলো বিধান। অফিসের জন্য বের হলো ঠিকই, তবে একটা ভীষণ অদ্ভুত ঘটনা ঘটছিল বিধানের সাথে। পাশের রাস্তাঘাটে, ট্রামে, বাসে, সব জায়গাতেই বিধানের থেকে কিছুটা দূরে বিধানের মনে হচ্ছিল যেন একটা ভীষণ চেনা মুখ ওকে নজরে রাখছে। ব্যাপারটা কি সত্যিই বিধানের সঙ্গে ঘটছিল নাকি সম্পূর্ণটাই কাকতালীয়, সেটাই বিধান বুঝে উঠতে পারছিল না। অফিস ছুটি হলো বিকেল 6টার সময়। 6টার সময় বেরিয়ে বিধান বাটা থেকে অটো ধরে পৌঁছলো সন্তোষপুর। ওই ব্যাগ থেকে ঠিকানাটি বার করে খুঁজতে খুঁজতে বিধান ঠিক গিয়ে পৌঁছালো ওই লোকটির বাড়িতে। খুব একটা বেশি বড় বাড়ি নয়, ছোট্ট একটা ইটের তৈরি বাড়ি। বোধহয় কয়েক বছর আগেই বানানো হয়েছে, তবে তাতে রং করা নেই। বাড়ির বাইরে গিয়ে হাঁক ডাক করতে থাকলো বিধান। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? বিধানের হাঁক ডাক শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বয়স 25-26-এর একটি ছেলে। বলুন, কাকে চাই? নমস্কার, আমার নাম বিধান। এই থলেটা গুড্ডুর বাবা পাঠিয়েছেন। গুড্ডুর বাবা? মানে আমার বাবা? কি বলছেন এইসব? হ্যাঁ, আমরা দুজনেই একসঙ্গে রক্তিমপুর থেকে কলকাতায় আসছিলাম। উনি বললো যে ওনার সব কাজ বাজ আছে, তাই এখন বাড়ি আসতে পারবেন না, তাই আমার হাত থেকে থলেটা পাঠিয়েছেন। কথাটা শুনে বিধানের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা হতবম্বের মতন তাকিয়েছিল বিধানের দিকে। কিছুক্ষণ একইভাবে বিধানের দিকে তাকিয়ে থাকার পর বলল, দাদা, দাদা, জানি না আপনি কি সব বলছেন বা কি হচ্ছে। দাদা, আপনি ভেতরে আসুন। বিধানকে ভেতরে আসতে বলে সামনে একটি চেয়ার এগিয়ে দিল ছেলেটা, এবং ভেতর দিয়ে একটা শাড়ি পরা বিবাহিত মহিলা বাইরে বেরিয়ে এলেন। কথাবার্তা শুনে বোঝা গেল মহিলাটি ওই ছেলেটার বিবাহিত স্ত্রী। বিধানের সামনে ছেলেটা একটা অন্য চেয়ার নিয়ে বসলো এবং বলল, দাদা, আপনি কে আমি জানি না। আপনি কি বলছেন তাও আমি বুঝতে পারছি না। আরে এইটুকুনি তো কথা। আপনার বাবা রক্তিমপুর থেকে ফেরার সময় আমার সঙ্গে দেখা হয়, তখন উনি আমাকে এই থলেটা দেন এবং বলেন যে এই থলেটা যেন আমি আপনাদের কাছে পৌঁছে দিই। এও বলেন যে আপনার মায়ের প্রচন্ড শরীর খারাপ, টাকাটা পাওয়াটা আপনাদের প্রচন্ড জরুরি। আপনি যার কথা বলছেন, গত 20 বছর আগে রক্তিমপুর স্টেশনে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হ্যাঁ, যে সময় উনি মারা যান সে সময় আমার মায়ের অবস্থা প্রচন্ডই খারাপ ছিল। টাকার অভাবে আমার মাও বেশি দিন বাঁচেনি। সেও ঘটনা হয়ে গিয়েছে প্রায় 20 বছর। মাথার ভেতরটা কেমন যেন গোলাতে শুরু করলো। এদিক ওদিক মাথা ঘোরাতে চোখে পড়ল বিধানের বাঁ দিকের দেওয়ালে। ওখানে আটকানো দুটি ছবি। আগের দিন যে লোকটার সঙ্গে বিধানের দেখা হয়েছিল তারই ছবি আটকানো ওই দেওয়ালে, এবং ঠিক তার পাশেই ঘোমটা পড়া, মাথায় সিঁদুর ভর্তি একজন মহিলার ছবি। দেখে বুকটা কেমন যেন আঁতকে উঠল বিধানের। হ্যাঁ, ওটাই আমার বাবা মা। মাথার ভেতরে থাকা
সবকিছু জট পাকাতে শুরু করলো বিধানের। আপনার বাবার নাম কি? কিশোরী, কিশোরী ভগত আমার বাবার নাম। নামটা শোনা মাত্রই গায়ে কাঁটা দিল বিধানের। কিশোরী ভগতের মৃত্যু ঘটেছে প্রায় 20 বছর হতে যায়, তবুও তার আত্মা এখনো পড়ে রয়েছে সেই 20 বছর আগেই, এবং তার আত্মা এখনো তার অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। কমেন্ট করুন কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং আপনারা কেমন টাইপের গল্প চান। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা রেড হার্ট দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।